বেশি কিছু বলতে যাব না, জাস্ট কয়েকটা কথা বলবো। সেটা হলো, প্রথমে আমাদের মনের মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীর মধ্যে কিন্তু আমরা যারা মানুষ না, যারা জীবন্ত জীব রয়েছে সবাই কিন্তু মরণশীল, কিন্তু কেউ কিন্তু চিরজীবনের জন্য পৃথিবীর মধ্যে কেউ আসেনি। কিন্তু পৃথিবীটা যত ধনী হোক, গরিব হোক, বুদ্ধিমান হোক, শক্তিশালী হোক, কমজোর হোক, বা অনেক টাকার মালিক হোক বা অনেক গরিব হোক, অনেক চালাক হোক বা অনেক মূর্খ হোক, সে প্রত্যেক ব্যক্তিকে কিন্তু একদিন পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। কিন্তু তারপরেও যতদিন আমরা আছি সবাই চাই কিন্তু স্বাচ্ছন্দ্যের মধ্যে শান্তিতে থাকতে চাই, এবং নিজের যে ভবিষ্যৎ প্রজন্ম, ছোট ছোট শিশুদেরকে ওদের জন্য কিছু ভিটে মাটি, কিছু বাড়িঘর, বা ওরা যাতে শান্তিতে থাকুক, এটাই আমরা সবাই যারা মা বাবারা বা দাদু দিদা সবাই এটাই কিন্তু আমরা চিন্তাধারা করি। কিন্তু এর চিন্তাধারার বাইরে যদি কেউ চিন্তা করে থাকে তাহলে তো সেটা মানুষ হবে না, অমানুষ হবে, ঠিক না? তো সবাই একটা শান্তিতে থাকতে চায় এবং আগামী প্রজন্মের জন্য, নিজের সন্তানদের জন্য সবাই চিন্তাধারা করে। তো এখানে আমি একটা জিনিসই বলবো, যে কোনো জাতি, ধর্ম, বর্ণেরই হোক, সবার নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ধর্ম, কালচার, যেটা নিয়ে সবার একটা আবেগ রয়েছে। সবাই কিন্তু সবার অধিকার থাকা দরকার এই পৃথিবীর মধ্যে, সেগুলি পালন করা এবং সেগুলি ট্রেডিশনালি নিয়ে যাওয়ার জন্য। তো সেই দিক থেকে চিন্তা করেই কিন্তু আমরা এক সময় বলতাম কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ। কারণ ভারতবর্ষের মধ্যে হিন্দু, মুসলমান, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার দেশ হওয়া সত্ত্বেও বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটাই বইয়ের মধ্যে পড়তাম। হ্যাঁ, ইউনিটি ইন ডাইভার্সিটি। সেই আদর্শের কথা বলেই কিন্তু মহাত্মা গান্ধীরা সারা ভারতকে একজুট করতে পারেছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস গতকালকে ওনার জন্মদিন, উনিও সারা ভারতকে একজুট করতে সমর্থ হয়েছিল। সবাই, ভগৎ সিং, যারা দেশের জন্য লড়াই করেছেন। তো যারা ভারতের সেই আদর্শ এবং নীতিতে বিশ্বাস করেন তারাই কিন্তু ভারতে রয়ে গেল। সে মুসলমান হোক বা হিন্দু হোক বা খ্রিস্টান হোক, যেই হোক, সেই ভারতের সেই নীতিটাকে যারা পছন্দ করে তারাই ভারতে রয়ে গেল। মুসলিমের মধ্যে কিন্তু অনেকে পাকিস্তানে চলে গেছে, কিন্তু যারা এই নীতিতে বিশ্বাস করে না। কিন্তু অনেক মুসলিম ভারত আর পাকিস্তান দুই টুকরা হওয়ার পরে কিন্তু ভারত ছাড়েনি। কিন্তু যারা আজ পর্যন্ত ভারত ছাড়েনি তারা, আমার মনে হয়, এই মহাত্মা গান্ধী যে নীতিতে বিশ্বাস করেই কিন্তু ভারতে ওনারা রয়ে গেলেন। এবং এই একই নীতিতে বিশ্বাস করেই কিন্তু মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য, যিনি আধুনিক ত্রিপুরার রূপকার, ওনার মৃত্যুর পর কিন্তু মহারানী কাঞ্চন প্রভা দেবী না ভারতের সেই যে নীতি এবং আইডিওলজি, সেটার উপর বিশ্বাস রেখে কিন্তু ভারতের সাথে মার্চ করেছিল। কিন্তু ভারতের সাথে মার্চ করার পর বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, এটা বাস্তব, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, বর্ণ দেখে কিন্তু ভেদাভেদ হয়েছে। সেই ভেদাভেদের প্রতি বারবার আমরা সোচ্চার হয়ে বুক ফুলিয়ে আওয়াজ তুলতে হবে, সেটা বাস্তব। কিন্তু এর মতলব এই নয় যে আমি আমার জাতির সপক্ষে কথা বলছি, অর্থাৎ আমার জাতির উন্নতি চাই, অর্থাৎ আরেকটা জাতির অনুন্নতি হোক, আরেকটা জাতির ধ্বংস হয়ে যাক, সেটা কোনো সময় কাম্য না। সেটা হিউম্যানিটি বা মানুষত্বের মধ্যে পড়েই না। তো সেটা কিভাবে শেষ করা যায় আর কিভাবে মহাত্মা গান্ধীর আইডিওলজিতে সবাইকে একসাথে নিয়ে আসা যায়, সেটাই কিন্তু চেষ্টা হওয়া উচিত। কিন্তু আজকাল দেখা যাচ্ছে একটা বিপরীত স্রোত, বিপরীত একটা ভারতের যেই স্বপ্ন দেখিয়ে মহাত্মা গান্ধীরা ভারতকে স্বাধীন করেছিল, সেই স্বপ্নের পরিপন্থী একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে ভারতের মধ্যে।
তো ত্রিপুরাজ্য সেটা থেকে আমরা বাদ পড়িনি এখন। তো এখন বলতে গেলে কিছু একটা যদি বলে এখানে ভিডিওতে, তো দ্বিতীয় দিন কেস এসে যায়, কাগজ এসে যায়। আমি যদি বলে সবাই মিলেমিশে থাকতে হবে, তাহলে কেস এসে যায়। কিন্তু আমি যদি বলে ঘর ঘর মে ঘুসকে মারনা চাই, ঘর ঘর মে ঘুসকে ছুরি মার দো, ঘর ঘর মে ঘুসকে কাটনা চাই, তাহলে আমার নামে কেস আসে না, তাহলে সাবাসী হয়, ওয়াই হয়। রামায়ণের মধ্যে শুনলাম রাবণের বধ করলো রাম। মহাভারতে দেখলাম কৌরবদেরকে হারানোর জন্য শ্রীকৃষ্ণ আর পাণ্ডবরা একসাথে হয়েছে। কৃষ্ণ কংসকে মারল, কিন্তু এখন দেখলাম জয় শ্রীরাম বলে হাজার হাজার রাবণ ঘুরে বেড়াচ্ছে। মুখে জয় শ্রীরাম, কিন্তু কাজ কিন্তু রাবণের। আমি তো রামকে কোনোদিন অত্যাচার করতে দেখিও না, শুনিও না। রাবণকে অত্যাচার করতে শুনেছি, কংসকে অত্যাচার করতে শুনেছি, কিন্তু রামকে তো অত্যাচার করতে দেখিনি কাউকে। তো এ কেমন রাম? এ রামের নামে রাবণ। রামায়ণে একজনই রাবণ ছিল, এখন দেখি হাজার হাজার লক্ষ লক্ষ রাবণ সৃষ্টি। তবে এটাও বাস্তব, রাবণও কিন্তু সন্ন্যাসীর বেশেই কিন্তু সীতাকে হরণ করেছিল। এখন সন্ন্যাসীর বেশে আমাদের ভারতের যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য, মহাত্মা গান্ধীর যে আদর্শটাকে হরণ করে নিয়ে গেছে কারা। তাই দেশকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হলে রাজ্যকে বাঁচাতে হবে, রাজ্যকে বাঁচাতে হলে আমাদের গ্রামকে বাঁচাতে হবে, গ্রামকে বাঁচাতে হলে আমাদের নিজেদের পরিবারকে বাঁচাতে হবে। পরিবার যদি ঠিক থাকে, সব পরিবার যদি একসাথে ঠিক থাকে, তাহলে গ্রাম ঠিক থাকবে। সব গ্রাম যদি ঠিক থাকে, তাহলে এলাকা ঠিক থাকবে। সব এলাকা যদি ঠিক থাকে, তাহলে রাজ্য ঠিক থাকবে। সব রাজ্য যদি ঠিক থাকে, তখনই দেশ ঠিক থাকবে। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য প্রত্যেকের পরিবার এবং প্রত্যেকের গ্রামকে প্রথমে ঠিক রাখা। আরেকটা জিনিস আমি প্রথমেই বলেছি, মানুষ কিন্তু মরণশীল, একদিন মরতে হবে। তাই আপনারা মৃত্যুর ভয় করবেন না, মানুষকে কিন্তু একদিন মরতে হবে। গাড়ির নিচে চাপা পড়ে হয়, রোগী হয়ে, কিছু না কিছু মরতেই তো হবে একদিন। কিন্তু যতদিন জিন্দা থাকবো, কেন ভয়ে ভয়ে আমরা তিলে তিলে মরব? কেন আমরা অপরাধকে প্রশ্রয় দেব? অপরাধীকে যত প্রশ্রয় দিবেন, যত অন্যায়কে সহ্য করবেন, অন্যায়ের মাত্রা কিন্তু ততই বাড়তে থাকবে। দিনে দিন আপনি সহ্য করতে থাকবেন, অন্যায়ের মাত্রা তীব্রতর হতে থাকবে, কিন্তু সেটা কোনদিন কমবে না যতদিন পর্যন্ত আমরা সবাই মিলে প্রতিরোধ করি। তাই আমি আজকে এটাই বলবো, পৃথিবীর মধ্যে মানুষ হয়ে, আরে পৃথিবীর মধ্যে কিন্তু বন্য পশু পক্ষী পর্যন্ত নিজের জীবন সংগ্রামের জন্য লড়াই করে। হ্যাঁ, লড়াই করে, কিন্তু সবাই কিন্তু জীবন সংগ্রামের জন্য। জঙ্গলের যে বাঘ, হরিণ, তারা কিন্তু লড়াই করে কিন্তু জীবন্ত থাকার জন্য, জীবিত থাকার জন্য। হ্যাঁ, একটা হরিণকে বাঘের সামনে এমনি সারেন্ডার করে দেয়নি, বাঘার তো চেষ্টা করে না, টিভির মধ্যে যায়, কিন্তু লড়াই তো করে বাঁচার জন্য, লড়াই তো করতে হবে। পৃথিবীর মধ্যে কে লড়াই করে না? একমাত্র গৃহপালিত পশুরা, কুত্তা, গরু, ছাগল, শুয়োর, তারাই কিন্তু লড়াই করে না। কুত্তাররা হাড্ডি ফেলাই দিলে ঝগড়া করে। কালকে কিছু হাড্ডি পরে সেটা ঝগড়া করছিল কৈলাসহরে। যে বেশি বলশালী সেই কুকুরটা হাড্ডি লয়ে গেল, যে কম শক্তিশালী তার চেহারা ফাটাফাটি হয়ে গেল। দেখবেন বিয়া টিয়া হইলে সাইডের মধ্যে কিন্তু কুকুররা ঝগড়া করে। এই তো অবস্থা চলতে, এই তো মানুষের সংস্কৃতি না, এটা কুকুরের সংস্কৃতি, এটা গৃহপালিত পশুর সংস্কৃতি, ব্রয়লারের সংস্কৃতি।
আপনারা অনেকে ব্রয়লার চাষ করেন, ব্রয়লারের প্রতিবাদ করতে দেখছেন নি কোনোদিন? একটা ব্রয়লার কাটলে কিন্তু আরেকটা ব্রয়লার কিন্তু আগ করে চাই থাকে কিন্তু। এই দিন কি জানি কইছিল, এই আমরা বিকাশ বাবু মন্ত্রী তাই নিয়ে কইছিল বাসনের মধ্যে, কেন বিজেপি করে না ত্রিপুরা এডিসি এলাকার মধ্যে বিজেপি করে না দেখে খুব রাগ, জনসভার মধ্যে লোক যায় না, ব্রয়লারের মতো করে সবাই ছিঁড়ে দিব বলে। তো মানুষ, আমরা তো ব্রয়লার না, প্রতিবাদ তো করতে হবে। ঠিক আছে, ব্রয়লার একজনকে কাটলে আরেকটা আগ করে চেথে, কিন্তু অ্যাকচুয়ালি দেশে ঘরের মুরগি, বাড়িতে যে মুরগি পালে অ্যাটলিস্ট এটা একটারে কাটলে আরেকটা কক তো আওয়াজ করে, কিন্তু এটা কক আওয়াজ করে না। এই যে এই ব্রয়লারটা, আমি তো ব্রয়লারের মতো এসে যদি থাকি তাহলে তো হয়তো না, একে একে মারা যাবো আমরা। আপনার ব্রয়লার, কুকুর নাকি গৃহপালিত পশু নাকি আমরা মানুষ, এটা আমরা আগে চিন্তাধারা করতে হইব। মানুষ যদি হয়ে থাকে তাহলে ইতিহাসটা মনে রাখতে হইব, বর্তমানটা মনে রাখতে হইব, ভবিষ্যৎ প্রজন্মের লেগে চিন্তা করতে হইব, এবং এই সব জিনিসগুলি বিচারধারা করে সেরে কিন্তু আমরা সাহসের সাথে অন্যায়ের বিপক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমরা কিন্তু আওয়াজটা তুলতে লাগবো, চুপচাপ থাকলে হইতো না। সুতরাং আমাদেরকে একটা অপশক্তি তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে যে যাতে আমরা চুপচাপ থাকি, অন্যায় সহ্য করতে থাকি, আর তারা লুটটা পুট্টা খাই, সেটা দেশ তারা শেষ করে ধ্বংস করে নেওয়ার পথে, একটা বিপথে দেশটাকে নিয়ে যাইতেছে। তো ওই দেশের বাইরে, ওই রাজ্যের বাইরে তো আমরাও না, কারণ দেশের অর্থনৈতিক ডেভেলপমেন্টের কথা কয়া, দেশের সমস্যার কথা কয়া, দেশের উন্নতির কথা কয়া ভোট পাওয়া যাইতেছে না। এই কারণে হিন্দু মুসলিমের কথা কয়া, অমুক খারাপ অমুক ভালো, অমুকের বিরুদ্ধে আমরা এই সব কয়ে সেরে ভাগ বাটোয়ারা করে সেরে দেশটারে একটা জায়গাতে ব্ল্যাকমেল করে সেরে আদানি আম্বানি তারারে সুযোগ দিয়ে সেরা, কমিশন খাই সেরা দেশটারে বিক্রি করে লইতেছে কিন্তু, আর আমরা লড়াই করে সেরা। তো এর জন্য আমি বারবার বলছি, যারা কিন্তু এই অন্যায়টা করছে তারা কিন্তু মানুষ না, কিন্তু কারা রাস্তার মধ্যে লড়াই করে, এটা কুকুরের সংস্কৃতি, এটা কুকুরও কিন্তু মানুষের আওতায় পড়ে না। মানুষ যদি হয়তো বিচার বিবেচনা করে সবাই মিলে মিশে সেটা যুক্তি নিল, এটা কিন্তু কুকুরের সংস্কৃতি। সুতরাং আমি আজকে এটাই বলবো, মতিনগর গ্রাম পঞ্চায়েতের যারা লোক রয়েছেন, আজকে মহারাজার নেতৃত্বে গত এডিসি নির্বাচনে এটলিস্ট এডিসি এলাকাতে বিজেপিকে আমরা হারাইতে পারছি। আগামী 2026-এর এডিসির নির্বাচন আবার হইব। আগামী 2026-এর এডিসি নির্বাচনে তারা জানে গোহারা না, এটার বেশি থেকে বেশি হারব তারা, এর জন্য ওরা পাগল হয়ে গেছে। দেশের মধ্যে অবস্থা খারাপ, কিন্তু অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় জনগণ, বিভ্রান্ত হয়ে যায় বুল্লা জায়গায়। কিন্তু তো দেশের মধ্যে 400 পারের নারা কিন্তু আর রইল না, 240 হয়ে গেল। কিন্তু টাঙ্গাইয়া লটকায় জুলাইয়া ধমকি দিয়ে কিভাবে আবার আনা যায়, কিভাবে আবার দখল করা যায়, এটা চেষ্টা চলতেছে। তো এর জন্য আজকে আমি মতিনগর গ্রামের যারা লোক, শুভ বুদ্ধি সম্পন্ন যারা লোক রয়েছেন, আজকে যারা এখানে মিটিং এর আয়োজন করেছেন, যোগদান সভার আয়োজন করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। কারণ মহারাজা এমন একজন ব্যক্তি, এমন একজন পরিবারের ব্যক্তি, যেই পরিবার সব ধর্মকে নিয়ে চলার অভ্যাস রাখে। সেই জিনিসটা আগেই ইতিহাসের মধ্যে প্রমাণিত করেছে যে গেদুম ইয়া মসজিদ হোক বা মারিয়াম নগরের গির্জা হোক বা এই বৌদ্ধ বিহার হোক বা মন্দির হোক, সবাইকে নিয়ে চলার কিন্তু ওনাদের আদর্শ এবং নীতি রয়েছে। সেই পরিবারের লোক, তো যেই পরিবার থেকে যেই লোকগুলো আছে এমন সংস্কৃতি নিয়ে ওই লোকগুলো চলার অভ্যাস। তো মহারাজার চলার অভ্যাস এটাই,
তো ওই পরিবারের লোক আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, তো ওই পরিবারের উপর আমাদের বিশ্বাস রাখা দরকার। কারণ ওই পরিবাররা যতদিন পর্যন্ত, ঠিক আছে তখন গণতন্ত্র ছিল না, রাজতন্ত্র ছিল, কিন্তু রাজতন্ত্র যতদিন ছিল এবং রাজতন্ত্র না থাকার পরেও ওনারা যতদিন যে কোনো দল দিয়েই হোক না কেন নেতৃত্ব দিয়েছেন, সবাইকে নিয়ে চলার চেষ্টাই কিন্তু করেছেন কিন্তু ওই পরিবারটা। সুতরাং ওই পরিবারের উপর যদি আমরা বিশ্বাস না রাখি, ওই পরিবারের উপর যদি আমরা ভরসা না রাখি, ওই পরিবার যদি আমাদেরকে নিজের জন্য লড়াই করার সুযোগ দিয়ে থাকে, তো ওই পরিবারের সাথে যদি আমরা একসাথে কাজ না করি, তাহলে আমরা যদি যেই দল বলে মুসলিমের ভোট লাগবে না, অমুকের ভোট লাগবে না, সরাসরি বলে যেই দলের নেতা, যেই দলের মুখ্যমন্ত্রী, সেই দল কইরা তো আমরা নিজেদেরকে কি বলবো, আকাশের মধ্যে থুতু ফালাইয়া নিজের চেহারার মধ্যে থুতু ফালানোর সমান। হ্যাঁ, তো আমি এটাই বলতে চাই, অনেক মুসলিম ভাইরা কিন্তু এখন ও কিছু কিছু বিজেপিতে করে, কিন্তু অনেকেই কম। আমি তো বিপদে পড়ে মিলে বাধ্য হয়ে বিজেপি করতেছি। বড় বড় নেতৃত্বরাও কই, কিন্তু যে মেইন পোস্টে বসেছে তারাও কয়, শাহ আলমদার বাড়ির পাশের বড় নেতাও কয়, কিন্তু বুঝে লেছেন আপনি কার কথা বলতেছে। অনেকেই কয় শান্তিতে নাই এই পার্টি করি, সে শুধু পেটের লেগে কিছু পাওনের লেগে করতেছে, এটা কই। কিন্তু আপনি যা আজকে পেটের লেগে করতেছেন ভাই, ব্রয়লারও তো পেটের লেগে চুপচাপ থাকে, কিন্তু পরের দিন তো কাইটটা খেলে ব্রয়লারে। হ্যাঁ, শুয়োরও তো পেটের লেগে চুপচাপ বয়ে থাকে, কিন্তু বাজারে নিয়ে তো শুয়োরে কাইটটা খাই আমরা পাহাড়ি। হ্যাঁ, তো গৃহপালিত পশুর চরিত্রটা না ছাড়লে তো আপনারও দিন গোনায় এবং হ্যাঁ, কিছুদিন আগে আমাদের বিজেপির নেত্রী মুসলিম, উনিও তো পেটের লেগে বিজেপি করতো, হয়তো ভালো লাগতো না ওনার, কিন্তু পরের দিন তো ওনার বাড়িঘর জ্বালাই দেওয়া হইলো এই ফটিকরায়ে। আজকে শুনলাম সেন্টু মিয়া ভাই এখানে মিটিং এ আইব, কিন্তু কইলো হঠাৎ করে কইলো মিটিং এ আসতে পারবো না। কেন? কই ওয়াকফ বোর্ডের জায়গাতে মসজিদ আছে, ওয়াকফ বোর্ড তো সরকারি জায়গা, মসজিদটা দরজার দিয়া ভাঙার লেগে একটা নোটিশ বাইর করতেছে। এইসব চলতেছে এখন উদয়পুরে। এই কি জানে মির্জা, না মির্জা না, এটা এই চন্দ্রপুর। এইসব ঘটনা এখন চলতেছে। তো এইসব নিয়ে ধ্রুবীকরণ করে সেটা ভোটটা নেওয়ার চেষ্টা করতেছে। আসলে কিন্তু তারা হিন্দুরও, কিন্তু যারা হিন্দু আছে খালি হিন্দুর ভোট চাই, হিন্দু যেহেতু সংখ্যাগরিষ্ঠ, কিন্তু হিন্দুরও কিন্তু তারা ভালো করতেছে না, কিন্তু উস্কাইয়া দিয়া যাতে দেশের অর্থনৈতিক যদি লুজ হয়ে যায়, দেশের যদি গরিব হয়ে যায়, দেশের যদি কাজ কারবারি না থাকে, তাহলে তো দেশের মধ্যে তো হিন্দুরাও বেশি থাকে, হিন্দুও তো ক্ষতি হইব না। কিন্তু ওইটাকে কি বলে বাংলার মধ্যে একটা কথা আছে, শাক দিয়ে না ডেকি দিয়ে একটা কি মাছ ঢাকা, এটা ঢাকার মতো একটা চেষ্টা করতেছে, চেষ্টা চালাইতেছে। তো শাক দিয়া ওই দিন ডাকতে পারবো, ডাকতে রাখতে পারতো না, কিন্তু দিন দিন সব পরিষ্কার হয়ে যেতেছে। বিহারে এই তো কয়েকদিন আগে 10,000 টাকা মিথ্যা লোন দিয়ে সেরা ভোটটা লয়ে লইল, পরের দিন ভোটের পরের দিন দেখিস অনেক সুদ দিয়ে আবার টাকা ফেরত দিতে লাগবো, সেটা বাড়ি ঘরের মধ্যে হামলা কান্দাকাটি শুরু হয়ে গেছে। নোটিশ পাঠাইছে। প্রথম দিন ভোট দিল, দ্বিতীয় দিনে বিজয় উৎসব করলো, তৃতীয় দিনে কান্দাকাটি। এই তো চলতেছে দেশের মধ্যে। তবে একটা জিনিস কনফিডেন্সলি আমি কইতে পারি, অনেক ঠকবাজ দেখলাম, কিন্তু বিজেপির মতো ঠকবাজ পার্টি আমি জীবনে দেখি নাই। কিন্তু ভালোই ঠকাইতে পারে, কিন্তু শর্ট টাইমে, কিন্তু শর্ট ভাবে ঠকাইতে কিন্তু বিজেপি ভালো জানে। কিন্তু এই লেগা আপনারা সবাই হুঁশিয়ার এবং সাবধান থাকা দরকার। শর্ট টাইমের মধ্যে কিন্তু তারা ঠকাইতে পারে। 5 বছর জনগণের লগে কোনো সম্পর্কই রাখে না। এডিসি এলাকার মধ্যে 5 বছর কোনো সম্পর্ক নাই তারা। এই ইলেকশন আয়া পড়ছে, এখন পাঁচরা বিতরণ করতেছে, মুখ বিতরণ করতেছে, এই দিয়ে সেরা শর্ট টাইমের মধ্যে টাকা দিব, মুখ দিমুখ এসে কিভাবে ভোটটা লয়ে সেরা ক্যাপচার করা যায়, এই চিন্তাধারা, এই চেষ্টাটা চলতেছে। তো এই যে চেষ্টাগুলি আমরা বিফল করতে হলে আমরা একসাথে আইতে লাগবো, একসাথে লড়াই করতে লাগবো। সুতরাং আপনাদের